আছে স্যার। আচ্ছা, তো আমি সংক্ষেপে আমার সম্পর্কে বলে শুরু করছি। আমি বুয়েটে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংটা রিলেটিভলি নতুন বাংলাদেশেও। বুয়েটে এটা 2016 থেকে শুরু, 2016 জানুয়ারি থেকে, এবং আমি এখানে প্রথম ফুল টাইম ফ্যাকাল্টি হিসেবে জয়েন করি। আমার ব্যাকগ্রাউন্ড বললে আমি আন্ডারগ্রেডে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ছিলাম বুয়েটে। তারপর আমি এখানে লেকচারার হিসেবে জয়েন করি। ফিউ মান্থস থাকার পর আমি পিএইচডি করতে চলে যাই ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরে। তো তখনই আমার পিএইচডি হচ্ছে বায়োমেডিক্যাল রিলেটেড কাজ শুরু করি। তখন আমি কাজ করতাম বোন টিস্যু ইঞ্জিনিয়ারিং এর উপর। তারপর আমি আমার পিএইচডি শেষ হয় 2011-তে, এবং তারপর আমি জয়েন করি মাইক্রন, এটা বয়েজি আইদাহো বেসড একটা সেমিকন্ডাক্টর কোম্পানি। ওখানে আমি সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে ফটোলিথোগ্রাফিতে ছিলাম, এবং ওখান থেকে আমি একাডেমিয়াতে ব্যাক করি 2014-তে। তখন আমি ইউনিভার্সিটি অফ লিডসে জয়েন করি রিসার্চ ফেলো হিসাবে, এবং ওখানে আমি কাজ করতাম হচ্ছে ড্রেসিং ম্যাটেরিয়ালস নিয়ে। তো আজকে টপিকে বায়োমেডিক্যালটা আসলে পুরোপুরি একটা ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড, এবং আমি বলার চেষ্টা করব যে এখানে সিএসসির কোথায় কোথায় স্কোপ আছে। তবে আমি বলবো যে আমার প্রেজেন্টেশনটা সাজানো মোর অন প্রবলেম দিয়ে, যাতে আমরা প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে পারি। এবং যেহেতু এটা একটা ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ এরিয়া, এখানে দেখা যাবে যে সিএসসি, ইলেকট্রিক্যাল কিংবা টেক্সটাইল যে ডিপার্টমেন্টগুলোই আছে সবাই কম বেশি কন্ট্রিবিউট করতে পারবে। তো আমার প্রেজেন্টেশনে এখানে প্রথমে আমি হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কাজটা কি সেটা ব্রিফলি ওভারভিউ করব। এটা ডাইভার্সিটি যে জায়গাগুলোতে আছে সেগুলো বলার চেষ্টা করব, এবং রিসার্চ এরিয়া বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর রিসার্চ এরিয়াগুলোকে বলবো। তো এটা তো আসলে একটা বড় বড় এরিয়া, তো এটা যে সব বলে আসলে শেষ করা যাবে, খুব সামান্যই হয়তো বলা যাবে। তো আমি চেষ্টা করবো এই রিসার্চ এরিয়াজ ইন বায়োমেডিক্যাল যখন আমি বলছি তখন ভালো বা একেবারে হাইটেক কিছু এক্সাম্পল দেওয়ার। তারপর আমি আমাদের ডিপার্টমেন্টের ফ্যাসিলিটিস গুলো কিছুটা ব্রিফলি উল্লেখ করব, এবং আমাদের ডিপার্টমেন্টে কি ধরনের কাজ আমরা করছি সেটা থাকবে। এবং আপনারা প্লিজ ফিল ফ্রি টু আস্ক কোশ্চেন ইন দ্য চ্যাট বক্স। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে সব ইঞ্জিনিয়ারিং এর একটা, ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, বায়োলজি সবগুলো মিলেই কিন্তু বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। এখানে যেমন ট্রেডিশনাল ইঞ্জিনিয়ারিং আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, এখানে কম্পিউটার সায়েন্স ইম্পর্টেন্ট, বায়োলজি আছে, কেমিস্ট্রি আছে, ফিজিক্স আছে, সব মিলেই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। এবং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়াররা কি করে যদি আমরা বলি, এখানে অনেকগুলো ছবি আছে। এই ছবিগুলো আমরা প্রেজেন্টেশনের শেষে আমি আশা করি যে আমরা অনেকটুকুই ক্লিয়ার হব। যেমন এখানে সেল মেকানিক্স কিছু বলা হচ্ছে, এখানে আপনার ব্যাকে গেলে তো ওই ব্যাকে গেলে পাবো, এমডি দেওয়া যাবে না, এই সাইড ইজি আছে যেটা নিউরাল ইঞ্জিনিয়ারিং এ পড়ে, মেডিকেল ইমেজিং আছে, ড্রাগ ডেলিভারি আছে, আল্ট্রাসাউন্ড, মেডিকেল ইমেজিং আছে, বায়োসেন্সরস আছে। তো আমরা যদি এরিয়াগুলো ব্রিফলি বলি তাহলে বায়ো ইনফরমেটিক্স, বায়োমেকানিক্স, বায়োম্যাটেরিয়ালস, মেডিকেল ইমেজিং, ক্লিনিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, যেটা হচ্ছে মূলত মেডিকেল ইকুইপমেন্ট গুলো ঠিক করা। আমাদের দেশে হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বলতে কিন্তু প্রথমেই জাস্ট মেডিকেল ইকুইপমেন্ট ঠিক করাটাই বলছে, কিন্তু এটার বাইরেও যে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অনেক কিছু আছে সেটা আজকে আমরা দেখার চেষ্টা করব। আমি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর রিসার্চ এরিয়ার মধ্যে যে জিনিসগুলো কভার করব সেগুলো হচ্ছে বায়োমেকানিক্স, ড্রাগ ডেলিভারি, বায়োসেন্সর, টিস্যু ইঞ্জিনিয়ারিং, নিউরাল ইঞ্জিনিয়ারিং, সিস্টেম বায়োলজি, মেডিকেল ইমেজিং এবং বায়োমেট্রিয়ালস। বেসিক্যালি আমাদের কারিকুলাম এবং আমাদের ডিপার্টমেন্টের যে কাজগুলো এগুলো এই এরিয়াগুলোতেই আমাদের ফোকাস করে ডেভেলপ করা।
বায়োমেকানিক্স যদি আমরা বলি, আমরা বায়োমেকানিক্স জিনিসটা বোঝার অনেক আগে থেকেই কিন্তু আমরা অটোমেটিক ভাবে বায়োমেকানিক্স এর জন্য কাজ মানে আমরা সবসময় হিসাব করি। যেমন একটা জিনিসকে ধাক্কা দিতে হবে নাকি টানলে সোজা, একটা জিনিস কিভাবে ওঠালে উঁচু করতে সোজা হবে, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু, বা একটা চেয়ার কিভাবে ডিজাইন করা উচিত, সবকিছু কিন্তু বায়োমেকানিক্স এর দিয়ে ক্যালকুলেশন করা, মানে বায়োমেকানিক্স সেখানে ইম্পর্টেন্ট, বায়োমেকানিক্স এর কনসিডারেশন গুলো। যেমন আমরা যদি খুব সিম্পল অর্থোসিস বলি, এই অর্থোসিস গুলো আছে। আবার যদি মোটরাইজ অর্থোসিসের দিকে যাই, এগুলো হচ্ছে অ্যাঙ্কেল ফুট সাপোর্ট দেওয়ার জন্য। আবার পুরো বডিকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু আছে। তো এই পুরো বডিকে সাপোর্ট দেওয়ার জন্য এটা মূলত সেরিব্রাল পালসি পেশেন্টের জন্য ইউজ করা হয়। এবং আরেকটা কাজেও এটা ইউজ হতে পারে, সেটা হচ্ছে ডিফেন্সেও এটা ইউজ হতে পারে। যেমন একটা মানুষ সর্বোচ্চ কত পারে, তো এই ধরনের স্ট্রাকচার ইউজ করে ইউ ক্যান অফলোড সাম লোড, মানে ওটা তখন লোডটা পুরোপুরি হয়তো স্পাইন দিয়ে যাবে না, এই স্ট্রাকচারটা তো লোডটা ক্যারি করতে হেল্প করবে, ইলেকট্রনের মধ্যে স্ট্রেংথ দিবে। এখানে যে ইমেজটা আছে সেটা হচ্ছে আমাদের ফুট প্রেসার এর ডিস্ট্রিবিউশনটা। এটার যদি আমি সিগনিফিকেন্স বলি, ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে অনেক সময় ওনারা পায়ের কোনো একটা অংশে প্রেস করতে থাকেন, কিন্তু ওনারা বুঝতে পারেন না যে এটাতে অনেক লোড হয়ে যাচ্ছে না। তো এর ফলে যেটা হয়, তাদের এখানে উন্ড তৈরি হয়ে যেতে পারে, ডায়াবেটিক উন্ড, এবং ডায়াবেটিক পেশেন্টদের যেটা উন্ড হলে সহজে সারে না। তো এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট রিসার্চ এরিয়া। এবং যদি এমন ভাবে মেশিন লার্নিং অ্যালগোরিদম দিয়ে ইউ ক্যান প্রেডিক্ট যে তার এই অসুখটা কতদিনে ডেভেলপ করতে পারে, বা তার এই ধরনের জিনিস যদি আমরা রিসার্চ করতে পারি, তাহলে আসলে যেটা দেখা যাবে পেশেন্ট আগে থেকে সতর্ক হতে পারবে, এবং মানে আর্লি স্টেজ ডায়াগনোসিসের যে সুবিধাগুলো সেটা আমরা পেতে পারবো। স্পোর্টস বায়োমেকানিক্স এর অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ। এখানে যে গ্রাফ দুটো দেখা যাচ্ছে, যেমন বাম দিকে যেটা, সেটা হচ্ছে 200 মিটার স্প্রিন্টে, 200 মিটার দৌড়ের ক্ষেত্রে অলিম্পিক গোল্ড মেডেলের ক্ষেত্রে কত সময় লাগতো। আমরা কিন্তু দেখছি যে 90s এর দিকে, আর্লি 90s এর দিকে এটা 4 মিনিট লাগতো, এবং এটা এখন কমে কিন্তু প্রায় 2 মিনিট 3 মিনিট সামথিং চলে এসেছে। এই বি গ্রাফ যেটা, এটা হচ্ছে হাই জাম্পে কতটুকু ওয়ার্ল্ড রেকর্ড, যেটা অলিম্পিক গোল্ড মেডেলে হাই জাম্পের ক্ষেত্রে রেকর্ডটা 1.6 থেকে এখন 2 মিটার হয়ে যাচ্ছে। সুতরাং এখানে কিন্তু বড় একটা ট্রেনিং ডেভেলপমেন্ট আছে। এবং আমরা কিন্তু ওই যে ক্রিকেট খেলার সময় দেখি যে খেলাগুলোকে অ্যানালাইজ করা হয়, ওটা কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়াররাই করে। তো সেখান থেকে কিন্তু আসলে স্ট্র্যাটেজিটা বলতে হবে। এবং স্পোর্টস ওয়্যার, স্পোর্টস ফর এক্সাম্পল স্পোর্টস শুজ, সবকিছুতেই অনেক চেঞ্জ আসবে এবং অনেক R&D এখানে হচ্ছে, যে কারণে আসলে হচ্ছে পারফরমেন্সটা বেটার হচ্ছে। শুধু ফিজিক্যালি এটা কিন্তু বেটার হচ্ছে তা না। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গেইট অ্যানালাইসিস। গেইট অ্যানালাইসিস হচ্ছে আমরা যে হাঁটি, এই হাঁটার প্যাটার্নটাই বেসিক্যালি হচ্ছে গেইট অ্যানালাইসিস। এবং আমাদের ক্রিকেটের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে ওই যে বলের চাকিং যেটা চেক করা হচ্ছে, আমাদের প্লেয়াররা বিভিন্ন অস্ট্রেলিয়া বা শ্রীলঙ্কা যে করছেন, কিন্তু হাঁটার যে ডিফেক্ট গুলো আমাদের ডিপার্টমেন্টে অলরেডি এত ভালো নেই, কিন্তু বেসিক আছে গেইট অ্যানালাইসিস করার ফ্যাসিলিটি। তো গেইট অ্যানালাইসিস ফ্যাসিলিটিটা কেন লাগতে পারে, সেটা হচ্ছে একটা পেশেন্টের রিহ্যাবিলিটেশনের জন্য লাগতে পারে। যেমন উনি যদি স্ট্রোক পেশেন্ট হন, তাহলে দেখা যাচ্ছে যে তার হয়তো একটা ডান পা বা বাম পা হয়তো প্যারালাইজড হয়ে গেছে, এবং তাকে যদি আমরা ফিডব্যাক দিতে পারি যে আপনি যদি এভাবে হাঁটেন, বা তাদের একটা কমন সমস্যা হয় যে ফুটের থেকে ফ্লোরের যে ক্লিয়ারেন্স গ্যাপটা, সেই গ্যাপটা অনেক কমে যায়, এবং তারা বুঝতে পারেন না, যেহেতু দে ডোন্ট হ্যাভ এনি কন্ট্রোল, তারা বুঝতে পারেন না যে এটা কিভাবে কন্ট্রোলটা করতে হবে। তো তাদেরকে যদি একটা বায়ো ফিডব্যাক দেওয়া যায়, তাহলে দেখা যায় যে তাদের ইমপ্রুভমেন্টটা ভালো হয়। তো এখন হচ্ছে সব পেশেন্টকে বায়ো ফিডব্যাক দিলেই কি ভালো হবে, সেটা হয়তো সব পেশেন্টের ক্ষেত্রে হয় না।
আবার কোনো পেশেন্টের হয়তো দেখা যাচ্ছে যে এই এক্সারসাইজটা কতগুলো সেশন লাগবে, সেটাও কিন্তু ডিপেন্ড করে। এবং এই জিনিসগুলোর ক্ষেত্রে মেশিন লার্নিং খুব ভালো ভূমিকা রাখতে পারে। ইনফ্যাক্ট আমরা এই ধরনের একটা কাজ শুরু করেছি। এখানে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে আমাদের সেল যদি আমরা বলি, আমাদের একটা সুস্থ সেল এবং একটা ইনফেক্টেড সেল, এই দুই রকম সেলের হচ্ছে আসলে মেকানিক্যাল প্রপার্টিস গুলো এক হয় না। যেমন একেবারে ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে হেলদি সেল, এবং এটা সেমি ইনফেক্টেড, এবং এটা হচ্ছে ম্যালেরিয়া ফুললি ইনফেক্টেড সেল। এবং যখন সেটার সেল প্রপার্টিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, নর্মালি ম্যালেরিয়া ইনফেক্টেড হয়ে গেলে অনেক স্টিফ হয়ে যায় এবং সেই কারণে এটাকে স্ট্রেচ করা যাচ্ছে না। এটা হচ্ছে অপটিক্যাল টুইজার স্ট্রেচ করা হচ্ছে। তো এই ধরনের সেল মেকানিক্স এর জিনিসগুলো কিন্তু স্টাডির অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা স্টাডি। এবং এটা দিয়ে মেডিকেল ইমেজিংও যেমন ব্রেস্ট ইলাস্টোগ্রাফির ক্ষেত্রে ইউজ করা হচ্ছে। একই প্রিন্সিপাল যে একটা ইনফেক্টেড সেল বা একটা ইনফেক্টেড টিস্যু, এটার মেকানিক্যাল প্রপার্টিস গুলো চেঞ্জ হবে। তারপর আমরা যদি ড্রাগ ডেভেলপমেন্ট বলি, এটা কিন্তু আসলে খুবই কঠিন একটা জার্নি। ড্রাগ ডেভেলপমেন্টে যেমন 10,000টা কম্পাউন্ড যদি ডিসকভার করা হয়, তাহলে কিন্তু বেসিক্যালি একটা মাত্র কম্পাউন্ড দেখা যায় যে ইউজ করা বা ক্লিনিক্যাল টেস্ট সবকিছু পার হয়ে আসে। যে কারণে কিন্তু যখন শুরুতে একটা ড্রাগ মার্কেটে আসে, সেটা কিন্তু দামটা অনেক বেশি হয়, কারণ এটার অনেক R&D অনেকগুলো স্টেজ পার হয়ে আসতে হয়। বায়োসেন্সর খুব সহজ এক্সাম্পল এই দুটো। যেমন প্রেগন্যান্সি টেস্টের ক্ষেত্রে আমরা বায়োসেন্সর ইউজ করতেছি, যেটা আমাদের বলতে পারি আমরা পয়েন্ট অফ কেয়ার ডায়াগনস্টিক ডিভাইস। আমাদের গ্লুকোজ মনিটরিং ডিভাইস, যেটা এগুলো পয়েন্ট অফ কেয়ার ডায়াগনস্টিক ডিভাইস। এবং ওয়ারেবল সেন্সরস নিয়ে অনেক কাজ হচ্ছে। তারপর যেমন মলিকুলার ডায়াগনস্টিক্স ক্ষেত্রে যদি আমরা বায়োসেন্সরস গুলোকে ভিটামিন ডি ডায়াগনোসিস করতে হবে, যে কোনো অসুখে যদি আমরা পয়েন্ট অফ কেয়ারের দিকে নিয়ে আসতে পারি, তাহলে এটা খুবই ভালো হবে। তো তখন এখানে যখন প্রোটিন এই জিনিসগুলো চলে আসে, তখন এইগুলো তো কিন্তু অ্যানালাইজ করার জন্য একটা স্ট্রং কম্পিউটেশনাল ব্যাকগ্রাউন্ড বা কম্পিউটেশনাল ফ্যাসিলিটিও দরকার। এটা টিস্যু ইঞ্জিনিয়ারিং এর একটা এক্সাম্পল, টিস্যু ইঞ্জিনিয়ারিং এবং রিজেনারেটিভ মেডিসিন। এটা যেটা 1997 এর কথা। এটা জোসেফ ভাকান্তি এবং চার্লস ভাকান্তি, ওনারা দুজন ভাই। একজন হার্ভার্ড ছিলেন, আরেকজন MIT তে। এবং ওনারা হচ্ছেন হার্ভার্ডে, এবং MIT তে বব ল্যাঙ্গার ছিলেন। ওনারা বেসিক্যালি টিস্যু ইঞ্জিনিয়ারিং এর জনক বলা হয় ওনাদেরকে, জোসেফ ভাকান্তিকে। তো ওনারা যেটা করছিলেন সেটা হচ্ছে, ওনাদের একজন চাইল্ড হসপিটালে ছিলেন এবং দেখা যাচ্ছে যে অর্গান ফেলিওর হচ্ছে এবং সবসময় তো অর্গান পাওয়া যাচ্ছে না। তো এই কারণে দেখা যাচ্ছে যে পেশেন্ট বা বাচ্চাটা মারা যাচ্ছে। সমস্ত মৃত্যুই তো মর্মান্তিক, বাচ্চাদেরটা তো অবশ্যই আরো টাচি একটা বিষয়। এবং সেই জিনিসটা থেকে ওনারা ভাবতে থাকলেন যে ল্যাবে কি কোনোভাবে অর্গান তৈরি করা যেতে পারে। এবং ওনাদের সেই ফার্স্ট ট্রায়ালটাই ছিল এটা। এই ইঁদুরটাকে সাদা দেখাচ্ছে কারণ এটার ইমিউনোজেনিসিটি, ইমিউন সিস্টেমটাকে করা হচ্ছে যাতে কম থাকে, সেরকম একটা মাইস নেওয়া হচ্ছে। এটা কোনো ইমিউন সিস্টেম নেই, টু সি যে এখানে কিভাবে সেল গ্রো করে। এবং এই যে এখানে কানের মতো যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, এটা আসলে একটা 3D প্রিন্টেড স্ট্রাকচার। এবং সেই জিনিসগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে যে 3D প্রিন্টিং দিয়ে অনেক ধরনের কাজ হচ্ছে। এবং ল্যাবে আমরা হয়তো খেয়াল করেছি লাস্ট 2-1 দিন আগে সিঙ্গাপুরে আর্টিফিশিয়াল মিট, ল্যাব গ্রোন মিট কিন্তু বাজারে চলে এসেছে। এটা অ্যাপ্রুভাল পেয়েছে এবং তারা চিকেন নাগেট হিসাবে প্রথমে বাজারে আনতে যাচ্ছে। এবং 3D প্রিন্টিং এর অনেক ইউজ হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিল্ডে। যেমন টোটালি স্কাল রিপ্লেসমেন্টের ক্ষেত্রে হচ্ছে, পেশেন্ট স্পেসিফিক ড্রাগের জন্য বলা হচ্ছে, স্ক্যাফোল্ডস এর ক্ষেত্রে বলা হচ্ছে। তো 3D প্রিন্টিং এর যেটা বেসিক্যালি সুবিধা, ইউ ক্যান কাস্টমাইজ দিস থিং। একজন পেশেন্ট স্পেসিফিক যদি আমরা কিছু চাই, তাহলে 3D প্রিন্টিং আমি যে জিনিসটা দিচ্ছি না কেন, সেটা আমাকে প্রিন্ট করে দিতে পারছে, এবং সেইটা ওই পেশেন্টের জন্যই হচ্ছে।
তো পেশেন্ট থেকে একটা ডাটা নিয়ে সেটাকে ক্যালকুলেট করে সেটাকে আমরা দিতে পারি, আমরা 3D প্রিন্ট করতে পারি এবং 3D প্রিন্টের জিনিসটাকে পরবর্তীতে আমরা ইউজ করতে পারি। এবং এই জিনিসগুলো সবগুলো একেবারে রিসার্চ লাস্ট 1-2 বছরের মধ্যে যে ব্রেস্ট যে ব্রেস্ট ক্যান্সারের পর যদি ব্রেস্টটাকে স্যাক্রিফাইস করতে হয় তখন এই ধরনের স্ক্যাফোল্ড দিয়ে টোটালি আবার গ্রো করা যায় নাকি, এই ধরনের রিসার্চ গুলো হচ্ছে। আমরা 3D লিভিং হার্ট করতে পারিনি, এটা তেল আভিভ একটা ইউনিভার্সিটিতে করা 2019 সালে। তবে এখানে যখন আমরা লিভিং হার্ট বলছি, কিন্তু হার্ট অটোমেটিক বিট করবে এরকম কিন্তু মনে করার কিছু নেই। এই হার্টটা যেটা আসছে এটা কমপ্লিট ভাস্কুলেচার সহ, কারণ হার্টের ভাস্কুলেচারও মারাত্মক কমপ্লিকেটেড একটা বিষয়, হার্ট লাং যখন আমরা বলছি। ফর এক্সাম্পল আমাদের হার্টের লাংয়ের যখন আমরা বলি, লাংয়ের মধ্যে আমাদের ক্যাপিলারিজ আছে প্রায় 3000 কোটি, এবং ওইটা যে টোটাল পাথ যদি আমরা বলি প্রায় 1500 মাইলসের উপরে। তো সেই ভাস্কুলেচার গুলো আমরা 3D প্রিন্ট করে দেখা যাচ্ছে কম বেশি করা যাচ্ছে। তো এটা ল্যাব-গ্রোন ডিভাইসের দিকে একটা ইম্পর্টেন্ট বিষয়। এটা আরেকটা জিনিস, সেটা হচ্ছে বায়োম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে ইনসুলিন ডেলিভারি। ইনসুলিন নর্মালি যেটা ডেলিভার করা হচ্ছে আমাদের পেশেন্ট যেটা হচ্ছে যে পেটের মধ্যে ইনজেকশনটা নেওয়া হচ্ছে। তো এটা কিন্তু কিছুটা ভীতি করে, প্রত্যেক দিন এই কাজটা করতে হচ্ছে। তো আমরা কেন ইনসুলিন খেতে পারি না, মানে ওরাল ডোজটা সবচেয়ে সহজে নেওয়া যায়। তো এটা বেসিক্যালি যে কারণটা সেটা হচ্ছে ইনসুলিনটা যদি পুরো ডাইজেস্টিভ ট্র্যাক দিয়ে আসে তাহলে এটার ইফিসিয়েন্সিটা ওভাবে থাকে না, এবং বিভিন্ন জায়গায় যে অ্যাবজর্ব হয় তাতে আসলে ইনসুলিন ডেলিভার মানে ইফেক্টিভলি কাজ করতে পারে না। এটা আমাদের পাকস্থলীতে এসেই অ্যাবজর্ব হতে হবে। তো MIT, হার্ভার্ড এবং এই 4টা গ্রুপ মিলে যেটা করেছে, তারা এই টর্টয়েজের মতো একটা ডিভাইস ডিজাইন করেছেন, এবং যেটা খেলে দেখা যাবে যে এটা ঘুরে 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 এসে পাকস্থলীতে এসে এটা এই শেপে থাকতে পারবে, এবং তখন এটা একটা নিডল আছে, সেই নিডলটা ইজেক্ট হবে এবং সেই নিডল দিয়ে ড্রাগটা ডেলিভারি হবে। এই জিনিসটা ক্লিনিক্যাল ইভালুয়েশনের মধ্যে আছে। এবং এখানে একটা ইন্টারেস্টিং জিনিস যেটা সেটা হচ্ছে দেখেন এত বড় বড় ইউনিভার্সিটি, বড় বড় যে গ্রুপগুলো তারা কিন্তু একসাথে কাজ করছে, এবং আমাদেরও এই জিনিসগুলো আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। কারণ আমরা যদি শুধু মনে করি যে একজন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার বসে কথা বলবে, তাহলে কিন্তু আউট অফ দ্য বক্স থিঙ্কিং বের হয়ে আসবে না। অন্যান্য ডিসিপ্লিনের সাথে যখন আমরা কথা বলবো, একজন ডাক্তারের সাথে কথা বলবো, একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবো, তখন দেখা যাবে যে একটা প্রবলেমের ডিফারেন্ট ডাইমেনশন আমরা সলভ করতে পারবো, যে জিনিসটা বায়োমেডিক্যালের রেসপেক্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে নিউরাল ইঞ্জিনিয়ারিং এ কিছু প্রবলেম বলা হচ্ছে, যেমন নিউরাল ইঞ্জিনিয়ারিং এ এটা আমাদের বাংলাদেশে করা হচ্ছে ইইজি করে। আমাদের ডিপার্টমেন্টে একটা 40 চ্যানেল ইইজি আছে, পুরোপুরি ক্লিনিক্যাল। তো এটার যে প্রবলেম স্টেটমেন্ট ছিল সেটা হচ্ছে একটা চাইল্ড যদি প্রভার্টিতে বড় হতে থাকে বা সে প্রপার নিউট্রিশন না পেতে থাকে, তাহলে কি এটা আসলে তার ব্রেন ডেভেলপমেন্টে কোনো ব্যাঘাত ঘটায়? তো এইটা একটা অনগোয়িং রিসার্চ, এটা আমাদের দেশেই হচ্ছে, মহাখালী কোনো একটা ইনস্টিটিউট, আমি নামটা ভুলে গেছি। তারপর স্লিপ অ্যাপনিয়া সবসময় যে নিউরাল একটা ডিসঅর্ডার হবে তা না। স্লিপ অ্যাপনিয়া হচ্ছে যখন আমরা ঘুমোতে যাচ্ছি, আমাদের মাসল হয়তো রিল্যাক্স হয়ে যাচ্ছে এবং আমাদের দেখা যাচ্ছে যে অনেকক্ষণ ঘুমানোর পর ক্লান্তিটা যাচ্ছে না। তো এই ধরনের জিনিসের ক্ষেত্রে যে সিপ্যাপ ইউজ করা হচ্ছে। সিস্টেম বায়োলজি, এখানে কম্পিউটার ইঞ্জিনিয়ারদের আমি মনে করি অনেক কিছু করার আছে। সিস্টেম বায়োলজিটা কি, আমরা নর্মাল যখন ট্রেডিশনাল বায়োলজি বলছি তখন বেসিক্যালি আমরা একটা সেল নিয়ে আলাপ করছি, কিন্তু সিস্টেম বায়োলজিটা কি, এই পুরো সিস্টেমটা নিয়ে কথা বলছি। পুরো সিস্টেম মানে কি? পুরো সিস্টেম মানে হচ্ছে যখন আমি এই সেলটা নিয়ে কথা বলছি, এর আশেপাশের এনভায়রনমেন্টের মাধ্যমে কিভাবে সে প্রভাবিত হচ্ছে। কিন্তু আমি যদি আরো ভালো এক্সাম্পল বলি, একটু ডিফারেন্ট এক্সাম্পল, যেমন আমরা জানি যে আমাদের স্টেম সেল, যেমন এমব্রায়োতে তো একটা সেলই থাকে, স্টেম সেল দিয়ে শুরু হয়, তারপর সেগুলো আস্তে আস্তে আরো অনেক স্টেম সেল হয়। তো এই স্টেম সেলটাই কিন্তু যখন অ্যাডাল্টে যাচ্ছে, অ্যাডাল্টেও কিন্তু স্টেম সেল থাকে,
কিন্তু এই স্টেম সেলটাই কিন্তু ব্লাড সেল হচ্ছে, কার্ডিয়াক সেল হচ্ছে, লিভার সেল হচ্ছে, বিভিন্ন রকম সেল হচ্ছে। তো এখন যদি আমরা আমাদের কোশ্চেনটা থাকে এই স্টেম সেলটা কেন লিভার সেল হচ্ছে, তাহলে হয়তো বিভিন্ন রকম কিউজ, বায়োলজিক্যাল কিউজের কারণে সে হচ্ছে, কিন্তু এই সেলটাই কেন? ঠিক যেমন আমরা যদি মানুষের ক্ষেত্রে বলি, সে হয়তো আমরা বলছি যে সেই এনভায়রনমেন্টটা ভালো পাচ্ছে না, তাই সে হয়তো ভালো করতে পারছে না। কিন্তু এনভায়রনমেন্ট ভালো পাচ্ছে না এরকমও কিন্তু দুই একজন অনেক ভালো করছে। তো সেই কেন ভালো করছে, বা সেই স্টেম সেলটা, এই স্টেম সেলটাই কেন সে লিভার সেল হচ্ছে, এই স্টেম সেলটা কেন বোন সেল হচ্ছে, সেই উত্তরটা কিন্তু আমরা এখনো জানি না। এবং এই ধরনের সিস্টেম বায়োলজি নিয়ে কাজ করে আমি প্রচুর আমাদের ইউনিভার্সিটিতে দেখেছি সিস্টেম বায়োলজি নিয়ে, ইলেকট্রিক্যাল থেকে পড়ে পুরোপুরি সিস্টেম বায়োলজিতে কাজ করছেন। এবং এই জিনিসগুলো নিয়ে নেক্সট ফিউ ইয়ার্সে আরো অনেক অনেক কাজ হবে। এবং কোভিড সিজনে তো দেখা যাবে যে এই টোটাল সিস্টেমটাকে বোঝা আমাদের, এটা তো আসলে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় যে এই জিনিসগুলো নিয়ে কাজ বাড়বে। মেডিকেল ইমেজিং নিয়ে যদি আমি বলি, মেডিকেল ইমেজিং এমআইটিতে এটা একটা যে কাজটা হচ্ছে এমআইটি কম্পিউটার সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাবরেটরি করছে, সেটা হচ্ছে ব্রেস্ট টিস্যুতে দেখা যাচ্ছে যে ব্রেস্ট টিস্যুর সে ওরা যেটা বলতে পারছে যে এই লেফট ইমেজটা হচ্ছে 1 বছর মানে ইনিশিয়াল ফেজে, এবং এটা 4 বছর পরে, এবং এর মধ্যে দেখা যাচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার সেলটা কিন্তু গ্রো হয়ে গেছে। তো ওরা যেটা ওদের অ্যালগোরিদম দিয়ে বলতে পারছে সেটা হচ্ছে এই সেলটাই কি এই বা এখানে কি কোনো সিমটম আছে যেটা কিনা 4 বছর পরে ব্রেস্ট ক্যান্সার হতে পারে। এবং এটা কিন্তু একটা দুর্দান্ত টাইপের দুর্দান্ত ঘটনা, কারণ এটা হচ্ছে আর্লি ডায়াগনস্টিকের ক্ষেত্রে যদি আমরা এই ফেজে বলে দিতে পারি যে এটাই আসলে খুব রিস্কি একটা কিছু হতে যাচ্ছে, তাহলে কিন্তু আমরা তার অনেক অনেক কিছুই ডায়াগনস্টিক করতে পারবো। এবং আমাদের দেশে ক্যান্সার কিন্তু অন্যতম বড় একটা সমস্যা, এটা স্টেজ 4 বা একেবারে লেস্ট স্টেজে যে আইডেন্টিফাইড হচ্ছে। এখানে আরেকটা জিনিস, এটা একটা কোম্পানির নাম, যদিও আমি আসলে কোম্পানির নামটা ইচ্ছে করে দিয়েছি নট টু, মানে এটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে। সেটা হচ্ছে এটা যে এটা করেছেন যে ভদ্রমহিলা, উনি আসলে ব্রেস্ট ক্যান্সার সার্ভাইভার, মানে সার্ভাইভ করেছেন, এবং উনার অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে, এবং উনার মনে হচ্ছিল যে নর্মাল ট্রেডিশনাল যে ম্যামোগ্রাফি সেটা দিয়ে হয়তো আর্লি ডিটেকশন নাও হতে পারে। তো উনার এই কোম্পানিটা যেটা নিয়ে কাজ করছে সেটা হচ্ছে থার্মাল ইমেজিং করে কি করা সম্ভব। এবং আমাদের ডিপার্টমেন্টে থার্মাল ইমেজার আছে, এবং ওনারা যেটা ব্রেস্ট ক্যান্সার নিয়েও করছেন বা ফুল বডি ম্যান এবং ওমেনের জন্য থার্মাল ইমেজিং করছেন। তো এখানে আইডিয়াটা যেটা সেটা হচ্ছে কোনো একটা জায়গায় অ্যাবনর্মালিটিস থাকলে সেখানে ব্লাড ফ্লো কম বেশি হবে, এবং সেখান থেকে কি আমরা ডিটেক্ট করতে পারি অ্যাবনর্মালিটিসটা কোনো ডিটেক্ট করতে পারি না। এখানে আরেকটা, মেডিকেল ইমেজিং সবসময় যে টিস্যু লেভেলে হবে তা কিন্তু না, এটা কিন্তু মলিকুলার লেভেলেও হতে পারে। যেমন হাইপোক্সিয়া যেটা আমরা বলি সেটা হচ্ছে যে অক্সিজেনটা কম থাকা যেটা, এবং এখানে অনেক টাইপের যে নিউক্লিয়ার মেডিসিনে এই ধরনের কাজ করা হয়। এবং পেট ইমেজিং এ এখানে যেটা দেখা যাচ্ছে এখানে একটু অন্যরকম লাগছে দেখতে, এবং এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি এই টিউমার সেলটার জন্যই হচ্ছে, এবং এই রিজনটা দেখাচ্ছে যে এখানে অক্সিজেন ডিফিসিয়েন্সি হয়ে গেছে। এবং আমাদের বডির যত অর্গান আছে, আমাদের ব্রেন টিস্যু কিন্তু অক্সিজেন মানে অক্সিজেন সেন্সিটিভ সবচেয়ে বেশি। এটা যদি 5 থেকে 10 মিনিট যদি কেউ ব্রেন টিস্যুতে অক্সিজেন ছাড়া থাকে তাহলে এটা ইরিভার্সিবল ড্যামেজের দিকে চলে যায়। এবং এটা তো বলার অপেক্ষাই রাখে না যে এখানের যে ইমেজিং এর বিষয় আছে সেখানে ইমেজ প্রসেসিং জিনিসটা কতটা কাজ করেছে। আমি অবশ্যই এটা ডিটেলস অত জানি না, কিন্তু ইলেকট্রিক্যালে যারা ইমেজ প্রসেসিং নিয়ে কাজ করেন আপনারা এই জিনিসগুলো দেখতে পারেন। সিগন্যাল প্রসেসিং আমি এটা জাস্ট আলাদা একটা স্লাইড দিয়ে রাখলাম। এটা কোভিড-19 রেসপন্সের সময় এমআইটি থেকে বলা হচ্ছে যে পেশেন্ট যখন ফোন কল করছে তখন তারা যে কাশছেন, এখান থেকে কি কোভিড রেসপন্স করা যায় নাকি। তো এগুলো ট্রায়াল ফেজে আছে। তো
তো এইগুলো হচ্ছে বাইরের যে স্টেট অফ দ্য আর্ট যে টাইপের রিসার্চ হচ্ছে। এখন আমি কিছু আমাদের ডিপার্টমেন্টের ফ্যাসিলিটি বা ল্যাবগুলোর নাম অ্যাটলিস্ট বলবো। আমাদের এখানে অ্যানাটমি ফিজিওলজি ল্যাব আছে, বায়োমেকানিক্স, বায়োফ্লুইড মেকানিক্স ল্যাব, বায়োমেটেরিয়ালস, টিস্যু ইঞ্জিনিয়ারিং ল্যাব আছে, বায়ো ইনস্ট্রুমেন্টেশন ল্যাব। এই ল্যাবগুলো আরো অনেক আপডেটেড হয়েছে, এটা 2017 ছবি। এবং মেডিকেল ইমেজিং আছে আমাদের রিসার্চ গেট, মাইক্রো সিটি আছে। এটা গেট অ্যানালাইসিস ফ্যাসিলিটি, যে বেসিক সেটআপটার কথা আমরা বলছিলাম, থার্মাল ইমেজার। এটা আমাদের স্পিচ এন্ড হিয়ারিং একটা ল্যাব আছে, যার মাধ্যমে স্পিচ যদি কারো কোনো হিয়ারিং এ যদি কারো কোনো সমস্যা থাকে, উই ক্যান ডিটেক্ট দ্যাট। এরপর আমি এখানে যে জিনিসটা বলবো, এটা হচ্ছে আমাদের স্টুডেন্টের আন্ডার গ্রাজুয়েটের থার্ড ইয়ারের বিভিন্ন প্রজেক্ট। এবং আমি বলবো যে কোনো ডিপার্টমেন্ট, সিএসসি, ইলেকট্রিক্যাল, ইভেন টেক্সটাইল, দে ক্যান ট্রাই দোজ থিংস। এবং এই ক্যাপস্টোন প্রজেক্ট গুলো কিন্তু খুব সহজে করা যায়, এবং যারা স্টুডেন্টরা খুব এনজয় করে, স্টুডেন্টরাও খেয়াল করে দেখতে পারেন আপনারা। আমাদের এখানে একটা ছিল পোর্টেবল ডায়ালাইজার, নন ইনভেসিভ গ্লুকোজ মনিটরিং। আমি এগুলো ডিটেলসে যাচ্ছি না, কারণ এটা আসলে ওইভাবে ডিটেলস যাওয়া সম্ভব না। এটা বেসিক্যালি আইআর সেন্সর দিয়ে করা হচ্ছে। ওয়্যারেবল ইলেকট্রোড নিয়ে আমরা কাজ করেছি। সিরিঞ্জ পাম্প, এটার দাম বাজারে দেখা যায় যে 1.5 লাখ টাকা। এটা ল্যাবে করলে 20-30 হাজার টাকা দিয়ে করা সম্ভব, এবং এগুলো কমার্শিয়াল ভ্যালুও কিন্তু আছে। তারপর ইউভি এক্সপোজার বক্স, এটা আমরা আগে করেছিলাম, এবং কোভিড রেসপন্সের কোভিড এর সময় আমরা ইউভিসি ডিসইনফেকশন চেম্বার, যেটা এই জিনিসটা তো আমরা এখন সবাই জানি। প্রস্থেটিক্স নিয়ে কাজ করেছে, ট্রান্সটেরিয়াল প্রস্থেটিক্স আর্ম, এই জিনিসটা দিয়ে গ্রিপ করা যাবে, সফট গ্রিপও করা যাবে। গেট অ্যানালাইসিস ফ্যাসিলিটি করা হয়েছে। সিটিং পশ্চার মনিটর, যেটা এটা হচ্ছে কি, আমরা যদি অনেক লম্বা সময় বসে থাকি, তো এটা যদি বাঁকা হয়ে যায়, তখন দেখা যাবে যে এটা হয়তো একটা বিপ সাউন্ড দিচ্ছে। এবং এটা করতে কিন্তু জাস্ট ওই যে নর্মাল পজিশন সেন্সর গুলো দিয়ে করা যেতে পারে। এবং এই আমাদের প্রজেক্টটা আমরা হার্ভার্ডের একটা মেডিকেল ডিভাইস কম্পিটিশনে আমাদের এই টিমটা সেকেন্ড প্রাইজ পায়। ডেন্টাল সিমুলেটর নিয়ে আমরা কাজ করছি, হ্যাপটিক নিয়ে। আমাদের হ্যাপটিক ডিভাইস আছে, এবং ডেন্টাল সিমুলেটরটা মানে হচ্ছে যে আমরা কম্পিউটারে যখন মাউস নাড়বো বা হ্যাপটিক ডিভাইসে যখন কন্ট্রোল করবো, উই ক্যান ফিল দোজ স্ট্রেস। পেশেন্ট সিমুলেটর নিয়ে কাজ করছি, ফুড প্রেশার সেন্সর। এগুলো আমাদের ক্যাপস্টোন প্রজেক্টস, মানে আমাদের থার্ড ইয়ারের স্টুডেন্টরাই করেছে। কোভিড এর মধ্যে আমাদের বেশ কিছু কাজ হয়েছে, তার মধ্যে একটা নন ইনভেসিভ ভেন্টিলেটর নিয়ে আমাদের কাজ হচ্ছে। এটা আমাদের আমার কলিগ ডক্টর তৌফিক হাসান করেছেন। আরেকটা কাজ আমরা করছি অ্যাডাল্ট সিপিআর বাবলস নিয়ে, এটা নোজ বার্ড আমরা ডিজাইন করে দিয়েছি। এটা আইসিটিডিআরবির সাথে করা হচ্ছে। ইউভি ডিসইনফেকশন চেম্বার রয়েছে, যেটা এগুলোর স্টাডি করা হচ্ছে। পাওয়ার এয়ার পিউরিফায়ার আমরা করেছি। এটা আমাদের আরেক কলিগ ডক্টর জাহিদ করেছেন প্রজেক্টটা। এখন আমি কিছু আর&ডির কথা বলবো। ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ছাড়া আমরা যে ধরনের আর&ডি করি, এবং আপনাদের টেক্সটাইল ডিপার্টমেন্টে যারা আছেন, ওনারা হয়তো এখানে কিছুটা আগ্রহী হতে পারেন এই ধরনের। আমরা ইলেকট্রোস্পিনিং ফাইবার নিয়ে কাজ করি। ইলেকট্রোস্পিনিং ফাইবার বেসিক্যালি একটা নন ওভেন ফাইবার ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, এবং এটার মাধ্যমে আমরা ন্যানো ফাইবার প্রোডাকশন করতে পারি। এবং ন্যানো ফাইবার আমরা ড্রাগ ডেলিভারি, উন্ড ড্রেসিং, টিস্যু ইঞ্জিনিয়ারিং এ ইউজ করতে পারি। আমরা এই পর্যন্ত যে ন্যানো ফাইবার নিয়ে যে কাজগুলো করেছি, সেটা হচ্ছে ন্যানো ফাইবারে আমরা সিলভার অ্যাড করেছি, যাতে এটার অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ হয়। এগুলো আমাদের পাবলিশড পেপার, এবং ইউ ক্যান গো থ্রু দোজ জার্নালস। এবং যদি আপনাদের কারো কোনো কোয়েরি থাকে, আমাকে পরবর্তীতেও জানালে আমি অবশ্যই অ্যান্সার দেব। তারপর আমরা যেটা করেছি সেটা হচ্ছে ড্রাগ ডেলিভারিটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছি নাকি। ড্রাগ ডেলিভারিটা সবসময় এটা একটা খুব কমন প্রবলেম, যে ইনিশিয়ালি একটা বার্স্ট রিলিজ হয়, এবং আমরা পলিমারটাকে ক্রস লিঙ্ক করে দেখার চেষ্টা করেছি যে ড্রাগ রিলিজটা আমরা কন্ট্রোল করতে পারি না। এটা আমাদের অনগোয়িং একটা স্টাডি, যেটা আমরা এখন করছি। তো আমি প্রবলেমটাকে বলি, প্রবলেমটা বেশ আপনাদের কাছে ইন্টারেস্টিং লাগবে। আমরা যখন স্কিনের কথা বলছি, আমাদের নর্মাল স্কিন হচ্ছে স্লাইটলি পিএইচ হচ্ছে অ্যারাউন্ড 5।
তো এটা যখন উনটা বেড়ে যায়, প্যাথোজেনিক ফেজে চলে যায়, তখন এটা পিএইচটা অনেক বেড়ে যায়। তো আমাদের আইডিয়াটা যেটা ছিল সেটা হচ্ছে পিএইচটা যদি বেড়ে যায়, তখন যদি উনটা কালার চেঞ্জ করে, তাহলে দেখা যাবে যে এটা খুব সহজে ডাক্তার বা পেশেন্ট ভিজুয়ালাইজ করতে পারবে। সুতরাং আমরা এখানে ডাই দিয়ে সেই কাজটা করার চেষ্টা করেছি, এটাকে পিএইচ রেসপন্সিভ করার চেষ্টা করেছি। এবং শুধু পিএইচ রেসপন্সিভ না, যখন পিএইচটা বেড়ে যাচ্ছে তখন অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ যেমন সিপ্রোফ্লেক্সাসিন, এটার যদি রিলিজ আমরা বেশি করতে পারি তাহলে তো ভালো। তার মানে হচ্ছে যখন উন্ডে কন্ডিশন খারাপ হচ্ছে, তখন সেই পিএইচটা ডিটেক্ট করে ড্রেসিংটা কালার চেঞ্জ করে ফেলছে এবং সে অন ডিমান্ড ড্রাগ দিচ্ছে। সুতরাং এটা হচ্ছে নেক্সট স্মার্ট ড্রেসিং টাইপের যেগুলো আমরা বলছি, এই ধরনের একটা কাজ। তারপর আমরা হাইড্রক্সি অ্যাপাটাইট সিনথেসিস করেছি বিভিন্ন রেঞ্জে। হাইড্রক্সি অ্যাপাটাইট হচ্ছে আমাদের বোন বা দাঁতের অন্যতম একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, এবং আমরা এটা বিভিন্ন ক্রিস্টালিনিটি, বিভিন্ন প্রপার্টি চেঞ্জ করে করতে পেরেছি। আমি এই জিনিসটা স্টুডেন্টদেরকে একটু আমি বলতে চাই, এই অ্যাচিভমেন্টটা, কারণ এটা একটা আমেরিকান সিরামিক সোসাইটি অর্গানাইজ করে, এবং আমাদের স্টুডেন্ট এটা খুঁজে বের করেছে যে ও বলছে যে এটাকে দে ওয়ান্ট টু সাবমিট দেয়ার। এবং প্রজেক্টটা ছিল যে এই ধরনের হাইড্রক্সি অ্যাপাটাইট যে আমরা বলছি, এগুলো কোনো অপটিক্যাল ইলিউশন তৈরি করে নাকি। তো আমরা দেখলাম যে আমাদের যত ইমেজ তুলেছি এর মধ্যে একটা ইমেজ কলার মতো লাগছে দেখতে, এবং এটা আমরা সাবমিট করি। তো ওদের 5টা ক্যাটাগরি ছিল, আমরা আন্ডার গ্রাজুয়েট ক্যাটাগরিতে সাবমিট করি। তো আন্ডার গ্রাজুয়েট ক্যাটাগরিতে তো এটা ফার্স্ট হয়, এটা টোটাল 5টা ক্যাটাগরির মধ্যে ফার্স্ট হয়। তো আমি বলবো যে সুতরাং, এবং এটা আমাদের যে আমরা নতুন ডিপার্টমেন্ট এবং আমাদের এই ধরনের রিসার্চ কিন্তু বেশ কস্টলি, এবং এইটুকু যে আমরা করতে পেরেছি এটাও একটা নিঃসন্দেহে ভালো জিনিস। এবং আমি বলবো যে আমাদের যারা স্টুডেন্ট আছে সবাই তোমরা হচ্ছে বিভিন্ন জিনিস ট্রাই করবা, তোমরা পারবা কি পারবা না সেটা পরের জিনিস, ইউ নিড টু এক্সপ্লোর। আমরা বিভিন্ন ন্যানো পার্টিকেল নিয়ে কাজ করছি, বিভিন্ন ন্যানো পার্টিকেল সিনথেসিস নিয়ে, এটা আমাদের একটা পেটেন্ট করা হচ্ছে সেলুলোজের উপর। আমরা কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স নিয়ে কাজ করছি। এখান থেকে আমরা যেটা বলার চেষ্টা করছি এটা হচ্ছে অ্যানিউরিজম। এই অ্যানিউরিজমটা বার্স্ট হয়ে কিন্তু আমাদের স্ট্রোকটা হয় ব্রেনে। দুইভাবে স্ট্রোক হতে পারে, এটা হচ্ছে হেমোরেজিক স্ট্রোক, যেটা আমাদের 90 বা 95% বেশি পেশেন্টের ক্ষেত্রে স্ট্রোকটা হয়। এবং ওখানে আমরা যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে অ্যানিউরিজমটা রিস্কি নাকি, এটা আমরা কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স দিয়ে বলার চেষ্টা করছি। তবে এই ধরনের কাজ কিন্তু মেশিন লার্নিং দিয়েও করা যেতে পারে। এটা ছাড়া আমাদের ডিপার্টমেন্টে আরো যে কাজগুলো হচ্ছে, অটোমেটিক ডায়ালাইজার ক্লিনিং সিস্টেম নিয়ে কাজ করা হচ্ছে, স্মার্ট নেক ব্যান্ড নিয়ে করা হচ্ছে। এটা হচ্ছে আমরা যখন ঢোক গিলি তখন ওই সাউন্ডটাকে ডিটেক্ট করে আমরা আসলে কি খাচ্ছি বা বেশি খাওয়া হয়ে যাচ্ছে নাকি, যারা আমরা ডায়েট মনিটর করতে চাই, এগুলো পুরোপুরি সিগন্যাল প্রসেসিং এবং মেশিন লার্নিং এই জিনিসগুলো ইউজ করে করা, এই ধরনের কাজ করা হচ্ছে। হার্ট সাউন্ডের অ্যাবনর্মালিটি আমরা ডিটেক্ট করতে পারি নাকি, প্রেডিক্ট দোজ। এবং এই রিসার্চ গুলো আমি যেগুলো বললাম এগুলো মোটামুটি আমাদের ম্যাচিউর ফেজে চলে গেছে, বা আমি যেগুলো আগের যেগুলো বললাম সেগুলো অলরেডি পাবলিশড। এবং acknowledgement I would like to thanks to my department, my colleagues এবং আমার রিসার্চ গ্রুপ মেম্বার্স, যারা আসলে যাদের পরিশ্রমের কারণেই হচ্ছে আমাদের এই কাজগুলো এই অল্প কয়েক বছরে নতুন একটা ডিপার্টমেন্টের পক্ষে করা সম্ভব হয়েছে। তাদেরকে অবশ্যই থ্যাঙ্কস। তো এবং সবাইকে ধৈর্য ধরে শোনার জন্য, আমি জানি না কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট হলো, তবে আপনাদের যদি কোনো কারো স্পেসিফিক কোনো কোয়েরিজ থাকে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং বায়োমেডিকেলের প্রবলেম যেটা আমি আগেও বললাম সেটা হচ্ছে এটা কিন্তু আসলে একটা ইন্টারডিসিপ্লিনারি, এবং উই ক্যান ওয়ার্ক টুগেদার অন দিস এরিয়া। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। আপনার এত সজীব বলো। ধন্যবাদ স্যার আপনার এত সুন্দর একটি সেশন করার জন্য। এবং স্যার এই মুহূর্তে আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে স্যার আমরা প্রশ্নগুলো নিব। এবং যারা প্রশ্ন করতে চান স্যারের কাছে অবশ্যই হ্যান্ড রেজ করবেন, তারপরে এক এক করে আমরা সুযোগ দিব তাদেরকে প্রশ্ন করার জন্য। এবং স্যার প্রথমে আমাদের কাছে যে প্রশ্নটা আসছে, আশরাফুল ইসলাম প্রশ্ন করেছেন, ইজ জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইজ পার্ট অফ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং?
আচ্ছা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেটা সেটা হচ্ছে এটা স্বতন্ত্রই একটা ফিল্ড। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ কি কাজ করা হচ্ছে সেটা হচ্ছে মোর অন জিনস। আমি যদি সোজা ভাষা বলি, জেনেটিক জিন মডিফিকেশন নিয়ে কাজ করছে। তো এই জিনটা কার হতে পারে? মানুষের হতে পারে, ইলিশের হতে পারে যেটা জিনোম সিকোয়েন্স করা হচ্ছে, পাটের হতে পারে, ধানের হতে পারে। এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই মানে টোটালি এই ধরনের এরিয়াতে একটা রেভলিউশন কিন্তু করে ফেলছে, যে কারণে কিন্তু আমাদের এগ্রিকালচার সেক্টরটা এতটা আগাচ্ছে। হ্যাঁ, অনেক কিছু আছে। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর একটা অংশ নিয়ে হয়তো বায়োমেডিক্যাল, যেহেতু স্পেসিফিক্যালি আমরা হিউম্যান বডি নিয়ে কনসার্ন, সেখানে একটা জিনিস নিয়ে আমরা কাজ করতে পারি। আমাদের ডিপার্টমেন্টে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ওইভাবে কাজ করা শুরু করা হয়নি, কিন্তু আমাদের কিছু প্রজেক্ট আছে যেটা আমরা হয়তো ক্যান্সার রিলেটেড কিছু কাজ নেক্সট, এখন তো কোভিড এর জন্য আসলে সবকিছু দেরি হয়ে গেছে, আমরা আশা করি ইনশাল্লাহ নেক্সট ইয়ার শুরু করতে পারবো। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর বায়োমেডিক্যাল ওভারল্যাপিং আছে, এটা হচ্ছে গিয়ে অ্যান্সার। ধন্যবাদ স্যার। আমাদের দ্বিতীয় প্রশ্ন এস এম তানভীর রহমান করেছেন, can biomedical engineering help us in a DNA tracking or in making of a DNA database so that we can keep track of the genetic chain? হ্যাঁ, এই জিনিসগুলোই তো সিস্টেম বায়োলজিতে কাজ। হ্যাঁ, যখন একটা ডাটাবেজ হয়ে যাবে তখনই কিন্তু ওই যে বিগ ডাটা, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে এআই, এই জিনিসগুলো চলে আসবে। সুতরাং এই জিনিসগুলো তো এই কারণে তো আমি যে শুরু থেকেই বলছি যে এই আমি আসলে প্রবলেম নিয়ে বলতে চাই রাদার দ্যান বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। এটা একটা বায়োমেডিক্যাল প্রবলেম, এনি ওয়ান ক্যান ওয়ার্ক অন দ্যাট। তো এখন আমরা যখন আবার দেশে যদি কাজ করতে চাই, আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের কতটুকু ডাটা অ্যাভেলেবল। যেমন যারা সিএসসি তে আছেন, আপনারা কেগেল এর বিভিন্ন কম্পিটিশন আছে, সেগুলো দেখতে পারেন, অনেক কিন্তু ওপেন সোর্স ডাটা আছে। হ্যাঁ, সেই ডাটাগুলো নিয়ে শুরুতে কাজ করা যেতে পারে, কারণ আমাদের দেশের ডাটা কালেকশনটা এই মুহূর্তে ওই রকম ভাবে স্ট্রাকচার না, এবং এটা আসলে একটা মাল্টিডিসিপ্লিনারি টিমের মাধ্যমে হওয়া উচিত। কারণ এটা কখনোই এমন হবে না যে আমি পেশেন্টের কাছ থেকে ডাটা নিয়ে চলে আসলাম, এটা একেবারেই অনুচিত কাজ, এবং এইভাবে রিসার্চটা করা যাবে না। আমাদের আরো একটি প্রশ্ন করেছেন সুরঞ্জন মজুমদার, ইজ এনি স্টুডেন্ট ক্যান ডু এমএসসি ইন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং আফটার কমপ্লিটিং বিএসসি অফ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং? হ্যাঁ, বায়োমেডিক্যাল তো করাই যায়, মানে এবং যদি কোশ্চেনটা হয় বাইরের ক্ষেত্রে তাহলে কোনো সমস্যা নেই, আর যদি কোশ্চেনটা আমাদের দেশের ক্ষেত্রে করা হয় যে সে বুয়েটে হবে নাকি, বা বুয়েটে ছাড়া আমাদের বায়োমেডিক্যাল যে অন্যান্য যে জায়গাগুলো আছে চুয়েট কুয়েট, ওগুলো কিভাবে, আমি বুয়েটেরটার ক্ষেত্রে বলতে পারি আমাদের যে কোনো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে, আসলে আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে নিতে পারতাম, কিন্তু ইঞ্জিনিয়ারিং ছাড়া অন্য ব্যাকগ্রাউন্ড থেকে যদি নিতে যাই তাহলে আসলে কিছু প্রি রিকুইজিট কোর্স করতে হবে, যেটা আসলে এই মুহূর্তে আমাদের জন্য অফার করা কিছুটা ঝামেলা। তাই আমরা যে কোনো ইঞ্জিনিয়ারিং থেকে শুরুতে নিচ্ছি, শুধু বায়োলজিক্যাল সায়েন্সটা এখন শুরু করছে না। তাহলে কম্পিউটার সায়েন্স থেকে যারা আছেন, ইলেকট্রিক্যাল থেকে যারা আছেন, ডেফিনেটলি দে ক্যান স্টাডি ফর বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং পোস্ট গ্রাজুয়েট। স্যার, আমাদের আরেকজন প্রশ্ন করেছেন ইস্তিয়াক হাসান ইমন, হোয়াট ইজ ফ্লো কন্ট্রোল ইন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং? ফ্লো কন্ট্রোল? জি স্যার। ফ্লো কন্ট্রোল এটা কি কোনো স্লাইড থেকে? ইন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং না, মানে আমার কোনো স্লাইড থেকে বা পার্সপেক্টিভটা বললে আমি হয়তো বুঝতে পারতাম। মানে ফ্লো কন্ট্রোল বলতে এক্স্যাক্টলি কি, কোথা থেকে জিনিসটা, বা কোথায় শুনেছেন বললেও হয়তো বুঝতে সুবিধা হতো। মানে এটা কি ফ্লুইড মেকানিক্স কোনটা? ইস্তিয়াক হাসান ইমন, আপনি কি আছেন? উনি আমাকে মেসেজেও অ্যানসার করতে পারেন, মানে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা মনে হয় পরের কোশ্চেনটা যেতে পারি। জি স্যার। স্যার, এমনি তো তৌফিক হুসাইন প্রশ্ন করেছেন, হাউ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং কুড হেল্প দ্য ফাইট এগেইনস্ট কোভিড-19? কোভিড-19 তো এখন যেটা আসলে হয়েছে যে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর গুরুত্বটা বুঝতে আর অসুবিধা নেই। মানে এখন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু মোর অন ডিভাইস নিয়ে বলে, এবং আমিও যে এক্সাম্পল গুলো বললাম, এই যে ভেন্টিলেটর, সিপ্যাপ, বাইপ্যাপ, তারপরে যে ইউভিসি ডিসইনফেকশন চেম্বার, এই জিনিসগুলো তো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়াররা কাজ করতেই পারেন। কিন্তু ভ্যাকসিনটা কিন্তু এটা স্পেশালাইজ একটা এরিয়া, ওটা আমরা পারবো না, ওটা হচ্ছে ভাইরোলজিস্ট, মানে ভ্যাকসিনে যারা আছেন ওনাদের জন্য এটা একটা
একটা লম্বা ট্র্যাক বায়োকেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড বা ওগুলো লাগবে। স্যার আরেকজন কোশ্চেন করেছেন হাসিবুল হাসান, স্যার ইজ ইট পসিবল টু মেক such a device that observe patient's body and gives solution that how to help this body? মানে পেশেন্টের বডিটা চেক করে কি করবে? জি স্যার, patient and gives solution that how to help this body, observe করতে পারবে। আচ্ছা, তো পেশেন্টের বডি যখন আমরা বলছি, এখন এই যে আমার মনে হয় এই স্লাইডটা দেখার পরে যে আমরা কিন্তু অসম্ভব কমপ্লেক্স একটা জিনিস নিয়ে বলছি। তাহলে আমি আসলে পেশেন্টের, যেমন আমি থার্মাল ইমেজারের কথা যখন বললাম, তো থার্মাল ইমেজারে একটা স্পেসিফিক একটা জিনিস নিয়ে আমরা বলছি, তো আমরা তো অবজার্ভ করে সেটা ফিডব্যাক দিতেই পারি। এখন কথা হচ্ছে আমরা কিভাবে ফিডব্যাকটা দিব। আমরা কি ব্রেন নিয়ে বলছি, তাহলে ইট কুড বি ইজি সিগন্যাল। আমরা কি হার্ট নিয়ে বলছি, ইট কুড বি ইসিজি সিগন্যাল, তাই না? আমরা কি গেইট অ্যানালাইসিস বলছি যে পেশেন্টটা ঠিক মতো হাঁটতে পারছে না, তাহলে এটা কোনো ওই সিগন্যাল গুলো আমাদের লাগবে। তো থার্মাল সিগন্যাল হতে পারে। তো এখানেই সিগন্যাল প্রসেসিং এ অনেকগুলো কাজ আসবে। তো তার মানে অবশ্যই হচ্ছে আমরা হিউম্যান বডি তো অবশ্যই অ্যানালাইজ করতে হবে, করে আমরা তো সলিউশন সেগুলো দিতেই পারি। কিন্তু আসলে আমাদের প্রথম যেটা খেয়াল রাখতে হবে, আমরা কি ডাটা চাচ্ছি। মানে অনেক ডাটা আছে, যখন আমরা ইসিজি ডাটা বলছি সেখানেও অনেক ডাটা আছে। সেখান থেকে আমরা আসলে কোনটাকে চাচ্ছি, নয়েজ কিভাবে রিডাকশন করব, এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে স্যার, আমাদের সর্বশেষ কোশ্চেন করেছেন ফিরুজা নাজনীন, what kind of technology or algorithm is used to enhance the effectiveness of sportswear? স্পোর্টস ওয়্যারের ক্ষেত্রে যেটা, যেমন আমরা যদি নাইকির কথা বলি, নাইকি কিন্তু অলরেডি ওই যে 3D প্রিন্টেড শু বাজারে আনা শুরু করে দিয়েছে, কিন্তু ওগুলো খুব এক্সপেন্সিভ। তার মানে হচ্ছে যে, যেমন আমরা হয়তো সে জুতো বলছি 7 বা 8 সাইজ বলছি, কিন্তু 7 আর 8 এর মাঝখানে তো অনেক আছে। বা জুতোরও যে একটা পার্সোনালাইজ বিষয় থাকতে পারে, ডিসেবল মানুষদের তো একটা বিষয় আছেই। ডিসেবিলিটি ছাড়াও কিন্তু সুস্থ মানুষদের মধ্যেও যদি আমি বলি, আমাদের মানে জুতো যে একটা শুধু ফ্যাশন তা না, এটা কিন্তু একটা কমফোর্ট বা একটা লম্বা সময়ের ধরে পড়ার যে বিষয়গুলো আছে, এবং স্পোর্টস এর জন্য তো এটা অনেক ক্রিটিক্যাল হয়ে যাবে। তো সেই জায়গাটা হতে পারে, মানে স্পোর্টস শু হতে পারে। স্পোর্টস এর ক্ষেত্রে আমরা যে জামাগুলো পরছি সেগুলো যে ওয়ারেবল ফ্যাব্রিক যেগুলো বলছি, সেগুলো তো একটা বড় এরিয়া। যে এখন আমি এমন একটা জিনিস পরলাম যে আমার দেখা যাচ্ছে সোয়েটিং হয়ে ভিজে জবজবে হয়ে যাচ্ছে, তো সেটা পরে তো আমি ভালো স্পোর্টস খেলতে পারবো না, করতে পারবো না। তো এই জিনিসগুলো, এবং এই জিনিসগুলো কিন্তু আবার যে স্পোর্টস ওয়্যার যখন আমি বলছি, তখন টেক্সটাইল ডিপার্টমেন্ট কিন্তু অনেক কাজই করতে পারে আসলে। স্যার, আরো একটি কোশ্চেন এসেছে আমাদের এখানে, যে ডক্টর আবুল হাসান স্যার, উনি প্রশ্ন করেছেন যে ফিজিক্স গ্রাজুয়েটস ক্যান অলসো স্টাডি বায়োমেডিক্যাল, এম আই রাইট? এটা আসলে যেটা আমি বললাম যে বাইরে তো এটা কোনো সমস্যাই না। হ্যাঁ, আমাদের দেশে বা স্পেসিফিক্যালি আমাদের ডিপার্টমেন্টে এই মুহূর্তে আমরা শুধু ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট দিয়ে শুরু করতে যাচ্ছি। তারপরে হয়তো আমরা একটা সময় পরে, ফিউ ইয়ার্স পরে, কারণ আমাদের ডিপার্টমেন্ট যেহেতু কেবল 2016-তে শুরু হলো, তখন অবশ্যই আমরা বাকি জিনিসগুলো অ্যাকোমোডেট করার চেষ্টা করব। তবে বাইরে এটা কোনো বিষয় না। এরই মধ্যে শেষ হলো আমাদের আজকের ইভেন্টের প্রশ্নোত্তর পর্ব। ধন্যবাদ স্যার এত সুন্দর করে প্রশ্নোত্তর পর্বটি শেষ করার জন্য। আমি এই পর্যায়ে অনুরোধ করব আমাদের সেশন চেয়ার সিএসসি কার্নিভাল 2020-এর প্রফেসর ডক্টর আব্দুর রাজ্জাক স্যারকে শুভেচ্ছা বক্তব্য এবং এই ওয়েবিনার নিয়ে কিছু কথা বলার জন্য। ধন্যবাদ সজীব। আমি খুব মনোযোগ সহকারে প্রত্যেকটা স্লাইডের কন্টেন্ট খেয়াল করছিলাম। বর্তমান সময়ে আসলে কোলাবোরেটিভ রিসার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, এখানে ইলেকট্রনিক্স আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, কম্পিউটার সায়েন্স তো এখন এভরিওয়্যার। তো মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অ্যালগরিদমের যে অ্যাপ্লিকেশনস গুলির কথা ডক্টর তারিক আরাফাত উল্লেখ করেছেন, এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে।
এবং আমার ধারণা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ছেলেমেয়েরা এই সেমিনার টেকনিক্যাল টক থেকে সংশ্লিষ্ট বিষয়ে তাদের যে করণীয়, তাদের যে কন্ট্রিবিউট করার যে স্কোপগুলি সেগুলি তারা খুঁজে পেয়েছে। এই রিলেটেড জায়গাগুলিতে যাদের ইন্টারেস্ট আছে তারা স্যারের সাথে যোগাযোগ রাখতে পারে। স্টেট অফ দি আর্ট লিটারেচার তারা স্টাডি করতে পারে এবং ডেফিনেটলি সামনের দিনে এই হেলথ রিলেটেড জায়গাগুলিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর কন্ট্রিবিউশন আরো অনেক গুণ বেড়ে যাবে। ইতিমধ্যেই কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর এই অটোমেশন, অ্যালগরিদম, মেশিন লার্নিং, ইন্টেলিজেন্স যে সমস্ত জায়গাগুলিতে ইঞ্জিনিয়ারিং অন্যান্য যে ফিল্ডগুলিতে ব্যবহৃত হয় তার মধ্যে মেডিকেল সায়েন্স বা অন্যতম, এবং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই যে অটোনোমাস সেন্সর সিস্টেমস এর কথা স্যার বলতেছিলেন, সেন্সর সিস্টেমস এমন পর্যায়ে চলে গিয়েছে যে ক্যাপসুল যেরকম আমরা সোয়ালো করে ফেলি, খেয়ে ফেলি ওষুধ হিসাবে, ওরকম সেন্সর ডিভাইস এজ এ ক্যাপসুল আমরা খেয়ে ফেলতে পারি, যেটা আমাদের বেলিতে গিয়ে তার ভিতরের ইনটেস্টাইন যে অ্যাক্টিভিটিস বিভিন্ন ধরনের সেগুলি পর্যন্ত আসলে স্টাডি করা সম্ভব, এবং সেইখান থেকে ক্যামেরা আউটকাম বাইরে দেখে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট এবং ডায়াগনস্টিক প্রসেসগুলি চালানো সম্ভব। সো ইট ইজ ফার অ্যাওয়ে, মুভিং ফরওয়ার্ড, এবং সামনের দিনে আরো হবে। তো আমাদের ছেলেমেয়েরা এগুলি যদি ফলো করে এবং এই জায়গাটাতে তাদের নিজেদের কন্ট্রিবিউশন করতে চায়, তাদের প্লেন্টি অফ স্কোপস তাদের রয়ে গেছে। তো আমি আবারও আজকের কিনোট স্পিকার ডক্টর তারিক আরাফাতকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ছেলে মেয়েদের জন্য, ইয়াং ফ্যাকাল্টি মেম্বারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকের উপরে আজকের এই সেমিনার পরিচালনা করার জন্য। ধন্যবাদ সকল উপস্থিত সকল শিক্ষক এবং ছাত্রছাত্রীদেরকে এবং কিনোট স্পিকারকে, আর যারা ফ্যাসিলিটেট করেছো ক্লাবের সদস্যদেরকে। যে আপনাদেরকেও ধন্যবাদ এই অপরচুনিটির জন্য। এবং আমি মনে করি যেটা আমি প্রেজেন্টেশনে বলেছি যে এটা আসলে সবাই মিলে করা কাজ, এবং আমরা সবাই একসাথে চেষ্টা করব যাতে আমরা রিয়েল লাইফ প্রবলেম গুলো সলভ করতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এই মধ্যে আমাদের দ্বিতীয় ইভেন্টটিও শেষ হলো। পরবর্তী ইভেন্ট সন্ধ্যা 6টায়। সবাইকে আমাদের সাথে থাকার জন্য বিনীত অনুরোধ করছি, এবং লিংক সময় মতো আমাদের ফেসবুক গ্রুপে এবং অলরেডি দেয়া আছে। আপনারা সবাই আমাদের পরবর্তী ইভেন্ট টেকনোলজি বেসড ইনফরমেটিভ আইডিয়া চ্যালেঞ্জ আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি। এবং আমাদের সবচেয়ে আকর্ষণীয় একটি ইভেন্ট গেমিং কন্টেস্ট, সেটি অবশ্য এখনো চলতেছে, পাবজি